সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের বল ও গতি, ঠিক আছে। সেখান থেকে প্রথমে হচ্ছে আমাদের সংজ্ঞা আছে স্থিতি আর গতি, পড়ে নেবে, তেমন খুব একটা দরকার নেই, খুব একটা সংজ্ঞা ওয়ান লাইনের কোশ্চিন আসে না। তো স্থিতি আর গতি, ঠিক আছে, এখানটায় যেটা ফার্স্ট লাইন আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্থিতি বা গতি পুরোপুরি, ঠিক আছে, মানে অ্যাবসলিউট পারফেক্ট নয়, ঠিক আছে, পুরোপুরি পরম নয় যাকে আমরা বলি বাংলায়, হ্যাঁ। স্থিতি বা গতি সবসময় হচ্ছে আপেক্ষিক। বলো। রেকর্ডিং করবেন ক্লাসটা? হ্যাঁ হচ্ছে মানে হচ্ছে শ্যামল স্যার ক্লাস করে ফিরছি তো, রুমে ঢুকতে একটু দেরি আছে তাই জন্য। হচ্ছে রেকর্ড। স্যার আজকে কোন অধ্যায় করাচ্ছেন? 2 নাম্বার বল ও গতি। স্থিতি আর গতি, ঠিক আছে, এখানটায় যেটা হচ্ছে যে এই মহাবিশ্বে পারফেক্ট স্থিতি বা পারফেক্ট গতি বলে কিছু নেই। যেটা হচ্ছে এখান থেকে একটা লাইনের হয়তো কোশ্চিন আসলেও আসতে পারে, আই এম নট শিওর, খুব একটাই মানে জাস্ট আসলে হয়তো আসতে পারে, যে স্থিতি বা গতি এই অবস্থাটা সবসময় নির্ভর করে কার উপরে? পর্যবেক্ষকের উপরে, যে দেখছে তার উপরে। ফর এক্সাম্পল, ধরে রাখো আমি, আমার পাশে বাসে বসে কেউ যাচ্ছে, আমার পাশের সিটে সে বসে আছে, তো আমি তাকে দেখছি হচ্ছে কি সে স্থির হয়ে আছে, কিন্তু রাস্তায় যে একটা লোক দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখবে সে আমার পাশে যে বসে আছে সে গতিশীল আছে। অর্থাৎ কি হচ্ছে তাহলে? তাহলে এটাই হচ্ছে যে কোন একটা বস্তু স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, সেটা নির্ভর করে শুধুমাত্র পর্যবেক্ষকের উপরে, তাই বলা হয় স্থিতি বা গতি আপেক্ষিক, ঠিক আছে। তো এই লাইনটা দাগ দিয়ে দেবে, হ্যাঁ, এখানটায় যে আছে স্থিতি ও গতি নির্ধারণে পর্যবেক্ষকের ভূমিকা। হ্যালো হ্যালো, স্যার। হ্যালো, কে? হুম, জয়েন তো চলছে। তুমি কোন গ্রুপে আছো? নিউ পিটি কোনটা? নিউ আপারটেট। হ্যাঁ, তো তুমি ক্লিক করো তো, আবার ক্লিক করো তো, কি নাম তোমার? ক্লিক করো তো। জয়েন তো সবাই হচ্ছে। হ্যাঁ বলো, তোমার মধ্যে কেউ কিছু বলছিলে। কোন বই থেকে পড়াচ্ছেন? 2 নাম্বার চ্যাপ্টার। স্যার বলো। কোন বই থেকে স্যার? ভৌত বিজ্ঞান। স্যার বলো আজকের। বলছিলাম যে স্যার এর আগের দিন যেমন স্যার প্রথমে পয়েন্ট আউট করে দিয়েছিলেন, অমনি পয়েন্ট আউট করে দিলে ভালো হয়। কোনটা গো? মানে যেমন এর আগের দিন পরিমাপ করিয়েছিলেন কিনা, তো এরকম করে যেমন করিয়েছিলেন যে স্কেলার রাশি, ভেক্টর রাশির উদাহরণ, তারপরে মৌলিক রাশি, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি একক। ইম্পর্টেন্ট লাইনগুলোই বলে যাচ্ছি বল গতি থেকে, এক ধার থেকে, হ্যাঁ। প্রথম হ্যাঁ স্যার লাইনটা কি এরকম। বললাম? প্রথম লাইনটা এটাই বললাম যে স্থিতি বা গতি এই অবস্থাটা নির্ভর করে কার উপরে? পর্যবেক্ষকের উপরে, হ্যাঁ। এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট লাইন। পেজ নাম্বার? পেজ নাম্বার হচ্ছে প্রান্তিকের বই, আমার কাছে যে বইটা আছে সেটা 14 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, তারপরে আছে স্যার বলছি রেকর্ডিং হচ্ছে ক্লাস? হচ্ছে রৈখিক গতি বা চলন গতি, কোনো বস্তু সরলরেখা বরাবর চললে তাকে চলন গতি বলে। এক্সাম্পল দেওয়া আছে নিচের দিকে, দেখো একটি বলকে কিছু একটা, দরকার নেই ছেড়ে দাও। বৃত্তীয় গতি, ঠিক আছে, বৃত্তীয় গতিটা কি? কোনো একটা বস্তু যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরে বৃত্তাকারে, তাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। তার উদাহরণ দেওয়া আছে, একটু পড়ে নেবে, ঠিক আছে। ছেলে কাঁদছে। যাও 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 যাও। স্যার এর। হ্যাঁ, আমার ছেলে আছে, ওই এসে পাশে গল্প করছে আমার সাথে। স্যার হয়েছে না ওই যে স্যারের ছেলে কাঁদছে। কাঁদছে না, এমনি কথা বলছিল, আ করছিল। এখন স্যার বলবেন স্যার, বলার টাইম তো। আমার ক্লাস হবে, বই খাতা দিতে। হ্যাঁ, কি বললে দীপঙ্কর? বই খাতা দিন, ওকে আমাদের সঙ্গে ক্লাস করবে ও। আরে বাপরে, বই খাতা হচ্ছে রে। কত বয়স হলো স্যার? এই 1.5 বছর পার করলো। এসো একদিন বাড়ি দেখে যাও সবাই মিলে।
হ্যাঁ স্যার, অবশ্যই আসবো। স্যার আপনার নাকি 450-র উপরে সুগার লেভেল, কেমন আছেন আপনি? 450 উপরে না, তখন হয়েছিল আমার 419, তারপরে কমে গেছিল, তারপরে আবার বেড়ে গেছে। হুম, এখন ঠিক আছে অনেকটা। কেমন আছেন? হ্যাঁ, এখন আগের থেকে অনেকটা বেটার আছে। আচ্ছা, সেকেন্ড শ্যামল এক্সাম্পলটা স্যার দেখে। বলছিলেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পলটা দেখে নাও। হ্যাঁ, বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির দুটো এক্সাম্পল আছে। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘূর্ণন। ঠিক আছে, এগুলো তো আশা করি তোমাদের জানা আছে। না জানলেও আমরা একটু আস্তে আস্তে পরে পড়বো, মানে আমাদের ওই কেমিস্ট্রি পার্টে পড়বো ক্লাস 9 বই থেকে। ঠিক আছে, ঘূর্ণন গতি স্যার আপনি কোন বই পড়াচ্ছেন স্যার? হ্যালো। হুম। আচ্ছা, জয়েন হতে পারছো না কেন গো? ও, কিন্তু স্যার নেট আছে খুব স্লো, আমি অনেকক্ষণ পরে জয়েন হলাম, ও, ওয়েট করতে করতে 10-15 মিনিট পরে আমি আচ্ছা করলাম, হ্যাঁ, মানে আমার জয়েন ক্লাস হতে পারলাম রেকর্ডিং না। হচ্ছে, তুমি দেখে নিও, এই আমি 5 মিনিটের মতো আর কি, হ্যাঁ। 5 মিনিট পর। তাহলে ঘূর্ণন গতির এক্সাম্পলটা পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিশ্র বা জটিল গতি। মিশ্র গতি বা জটিল গতি কাকে বলা হয়? যখন হচ্ছে গিয়ে তোমার কোনো একটা গতি একসঙ্গে চলনও হয় আর ঘূর্ণনও হয়, যেমন চাকার গতি। হুম, চাকার গতিতে কি থাকে? চলন আর ঘূর্ণন। নেক্সট হচ্ছে সরল রৈখিক দোল গতি। এই সরল রৈখিক দোল গতি, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, পরীক্ষাতে আসে, ভালোই আসে। ঠিক আছে, তার মধ্যে যেখানটায় হচ্ছে সরল দোল গতি হলো একটি বৈশিষ্ট্যটা দেখো। বৈশিষ্ট্য সরল দোল গতিটা কি বলতো? আমি যদি একটা দড়িতে একটা ঢিল ঝুলিয়ে ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে ঢিল ঝুলিয়ে একটু ধাক্কা দিয়ে ওকে ছেড়ে দিই, তাহলে কি হবে? ও ডান দিক বাম দিকে দুলতে থাকবে। ঠিক আছে, ঘড়ির পেন্ডুলামের মতো। এই ধরনের গতিকে আমরা বলছি হচ্ছে সরল দোল গতি। ঠিক আছে, এর বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, প্রায়ই আসে, দেখতে পাই আমি। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সরল দোল গতি হলো একটি সরল পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি মানে একটা নির্দিষ্ট সময় পর পর না ও পুনরাবৃত্তি হয়। অর্থাৎ ধরে রাখো যে এই দাগটা থেকে, ঠিক আছে, আমরা একটা দড়িতে পাথর বেঁধে ঝুলিলাম, ধাক্কা মারলাম, তাহলে এই দিক বরাবর যাতায়াত করবে, এভাবে দুলতেই থাকবে। তাহলে কি হচ্ছে? একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে ওর গতির, ঠিক আছে, পুনরাবৃত্তি হয়। তাই একে বলছে হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর সেকেন্ডটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড বৈশিষ্ট্যটা, এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দুর অভিমুখী হয়। বল আর ত্বরণ, ঠিক আছে, এদের বৈশিষ্ট্য মোটামুটি একই। আমরা একটু পরেই পড়বো নিউটনের গতিসূত্র, সেখানে আমরা দেখব যে বল আর ত্বরণ মোটামুটি আমরা সমানুপাতিক বলি। বলটা এফ দিয়ে প্রকাশ করি আর ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, বল হচ্ছে ত্বরণের সমানুপাতিক, মানে ত্বরণ জিনিসটা কি একটু পরে পড়ছি আমরা। হ্যাঁ, তো কি হচ্ছে, ধরে রাখো যে আমার ছবিটা একটু আঁকাটা ভুল হয়ে গেছে। হুম, আমি এটা সোজাসুজি আঁকলাম। এটা হচ্ছে যদি দুলিয়ে রাখি, এই এই অবস্থানটা হচ্ছে মধ্য অবস্থান। তো ধরে রাখো কোনো একটা সময় হচ্ছে বস্তুটা এই সব জায়গাতে আছে, তখন এর উপরে যে ক্রিয়াশীল বলটা আছে, অর্থাৎ যে বলটা এর উপরে কাজ করছে, সেটা কিন্তু এই মধ্য অবস্থান এই অভিমুখী হয়। আবার যখন দুলতে দুলতে এদিকটাই চলে আসে, তখন কিন্তু, ঠিক আছে, ওর উপর ক্রিয়াশীল বল বা ত্বরণটা এই মধ্যবিন্দুর দিকে হচ্ছে। তাহলে দুটো জিনিস, ঠিক আছে, এখান থেকে আসছে যে সরল দোলগতিতে, ঠিক আছে, গতিশীল কোনো বস্তুর বা কোনো কণার, ঠিক আছে, ওপর ক্রিয়াশীল বল অথবা ত্বরণ বস্তুটির সাম্যাবস্থান অথবা মধ্য অবস্থানের দিকে হয় এবং মধ্য অবস্থান থেকে দূরত্বের সমানুপাতিক হয়। সমানুপাতিক মানে একটা জিনিস যদি বাড়ে তাহলে অন্যটাও বাড়বে। তাহলে এখানে যদি দূরত্ব বেশি হয় তাহলে বলটাও বেশি হবে, অর্থাৎ বেশি জোরে এদিকে টানবে। আর দূরত্ব যদি কম হয় তাহলে, ঠিক আছে, ক্রিয়াশীল বলটাও পরিমাণে কম হবে। কি বললাম তাহলে দীপঙ্কর, বুঝতে পারা গেল? এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষাতে দেখেছি আমি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সরল দোল গতিতে গতিশীল সরল দোল গতিতে গতিশীল কোন কণার, ঠিক আছে, উপর ক্রিয়াশীল বল
সেকেন্ড পয়েন্টটা, আর হচ্ছে 3 নম্বর পয়েন্টটা, এটা ভালো করে দাগ দেবে, ঠিক আছে। পরের পৃষ্ঠায় আসছি, 16 পৃষ্ঠায় গতির সমীকরণ। গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি, দূরত্ব, সরণ, তোমরা জানো এগুলো আশা করছি, হ্যাঁ, দ্রুতি, বেগ, ত্বরণ, একটু আগে পড়লাম ত্বরণ নামটা, আর মন্দন। দূরত্ব মানে হচ্ছে কোনো একটা বস্তু, সে কোনো একটা গতিশীল বস্তু, সে যতখানি পথ অতিক্রম করলো। দূরত্ব থেকে খুব একটা কোশ্চিন আসে না, তাও বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে মেনলি যেটা কোশ্চিন আসবে, আজকারুল প্রথমে বলছিল আগের দিন ফার্স্ট চ্যাপ্টার আমি পয়েন্ট আউট করেছিলাম যে কোনগুলো আসবে, ঠিক আছে। তো সেখানে আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশিটা মাথায় রাখতে হবে। দূরত্ব মানে ধরে রাখো আমি একটা আয়তক্ষেত্র রাখলাম, আচ্ছা বর্গক্ষেত্র আঁকি, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। বর্গক্ষেত্র রাখলাম, ঠিক আছে। হুম, তো এখান থেকে আমি ধরলাম বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 10 সেন্টিমিটার। তো একটা লোক এই 10 মিটার বলছি, লোকের ক্ষেত্রে সেন্টিমিটার বলাটা একটু অদ্ভুত, মিটার। 10 মিটার এদিকে এলো, ওই এই বর্গক্ষেত্র বরাবর পুরো ঘুরে এলো, ঠিক আছে। সে মোট কত পথ গেল? 10 এখানে, 10 এখানে, 20, 30, 40। তাহলে কি হচ্ছে, দূরত্ব হচ্ছে কোনো একটা গতিশীল বস্তু কতটা পথ যাচ্ছে, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। আর এর মাত্রা হচ্ছে এল, আগের দিন বলেছিলাম মাত্রা। সরণ, সরণ কি বলছে? সরণ বলছে একটা গতিশীল বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের পার্থক্যকে আমরা সরণ বলি। অর্থাৎ একটা বস্তু এই পথ ঘুরে এখানে এসে 3 নাম্বার এই এই জায়গাতে থাকলো, ঠিক আছে। এই জায়গাতে থাকলো, ও গেছে হচ্ছে 30 মিটার, কিন্তু ওর সরণ হচ্ছে, এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, এর মধ্যে দূরত্ব কত? আমি যদি নাম দিই ABCD, তাহলে কি হচ্ছে, সরণ হচ্ছে প্রাথমিক অবস্থান A আর অন্তিম অবস্থান D, এর মধ্যে দূরত্ব। এবং এক্ষেত্রে একটা দিকেরও ব্যাপার থাকে যে কোন দিকে। তাহলে আমাদের প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার A থেকে D এর দিকে। তাহলে সেক্ষেত্রে সরণ হচ্ছে কি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, মাথায় রাখবে একটা, হ্যাঁ। সরণ হচ্ছে একটা ভেক্টর স্যার, রাশি। বলো। স্যার এটা ত্রিভুজের করে দেখান, তাহলে অভিমুখটা বুঝতে পারবো। ফার্স্টে 5 সেমি নিচের দিকে, তারপরে উপরের দিকে 7 সেমি, সেটা 7 সেমি ফ্যাক্টর গিয়ে নয়, তুমি এখান থেকে বুঝতে পারলেই হলো, ঠিক আছে। মাথায় রাখবে তো সরণটা স্কেলার না ভেক্টর, ঠিক আছে। আর যদি হচ্ছে এটা গিয়ে এখানটায় চলে আসতো পুরোপুরি, তাহলে আমার সরণ হয়ে যেত শূন্য। মানে এ থেকে শুরু করে যদি আমি আবার এতেই ফিরে আসি, তাহলে সরণ হয়ে যাবে শূন্য, ঠিক আছে। তাহলে একটা গতিশীল বস্তুর সরণ শূন্য হতে পারে। স্যার, আরেকবার দীপঙ্কর স্যার বলো। বলছি ভেক্টর রাশিটা হচ্ছে যার মান এবং অভিমুখ দুই আছে, তাই তো? হ্যাঁ, যার মান এবং অভিমুখ দুই আছে, সরণ হচ্ছে ভেক্টর রাশি। এর মাত্রা তাহলে হচ্ছে, এখানে সরণটা হচ্ছে আমার ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এরপর আসছে দ্রুতি। আচ্ছা, যদি আমার ওই ডি এর কাছে যদি এ এর কাছে চলে যায় তাহলে সরণ শূন্য হয়ে যাবে? একদম একদম সরণ শূন্য হয়ে যাবে। গতিশীল বস্তুর সরণ শূন্য হতে পারে, হ্যাঁ, যদি প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই হয়। হুম। আচ্ছা, দ্রুতি। দ্রুতি কি? 1 সেকেন্ডে যতটা দূরত্ব যাচ্ছে তাকে বলছে দ্রুতি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। এর মাত্রা হচ্ছে L/T, অর্থাৎ L T⁻⁻1, এটা আগের দিন বলেছিলাম। বেগ, বেগ কি? 1 সেকেন্ডে সরণের মান, সময়ের সাপেক্ষে সরণের হারকে বলে বেগ। 1 সেকেন্ডে কতটা সরণ হলো তাকে বলছে বেগ। বেগ মানে হয়ে গেল তাহলে সরণ বাই সময়। এর মাত্রা হচ্ছে, L/T, একই জিনিস, হ্যাঁ, L T⁻⁻1। সরণ ভেক্টর, বেগটাও ভেক্টর। তাহলে আমরা যে ভেক্টর রাশিগুলি পড়েছি আমরা খালি তারই নাম মনে রাখবো, ঠিক আছে। সরণ হলো ভেক্টর, বেগ হলো ভেক্টর। আচ্ছা, একক, আমি মাত্রা বলে যাচ্ছি একক। এসআই পদ্ধতিতে বলেছিলাম খালি একক শুনবো, ঠিক আছে। এসআই পদ্ধতিতে যেহেতু দূরত্ব হচ্ছে দৈর্ঘ্য, তাই এর একক হবে মিটার, সরণে হবে মিটার, দ্রুতির হবে মিটার পার সেকেন্ড অথবা ms⁻⁻1, বেগেরও তাই হবে। দ্রুতি বেগের মাত্রা আর একক একই, শুধু
পার্থক্য হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর। দ্রুতির একটা গতিশীল বস্তুর দ্রুতির মান 0 হতে পারে না, একটা গতিশীল বস্তুর বেগের মান 0 হতে পারে। নেক্সট ত্বরণ। ত্বরণ হচ্ছে কোনো একটা বস্তু যদি বেগ বাড়লো, ঠিক আছে, ধরে রাখো একটা বাস স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে চলছে, হ্যাঁ বলো দীপঙ্কর, বলো দীপঙ্কর। বলছি স্যার বেগটা যে শূন্য হচ্ছে ওটা স্যার কিভাবে একটু মানে বুঝান তো, ব্যাপারটা আচ্ছা, ক্লিয়ার হলো। ব্যাপার হচ্ছে যে তোমার বেগ সমান কি, সরণ বাই সময়। বেগ সমান হচ্ছে সরণ বাই হ্যাঁ সময়। একটা বস্তু এদিক এদিক ঘুরে গিয়ে আবার হ্যাঁ এখানেই হ্যাঁ আসলো, সরণ কত হলো? শূন্য স্যার। শূন্য, মানে যদি একদম পাশাপাশি চলে, হ্যাঁ তাহলে বেগ সমান কি হলো, সরণ বাই সময়, সরণ শূন্য। সময় শূন্য হলে তাহলে বেগ হ্যাঁ, আচ্ছা, এরপর আসছে আমাদের ত্বরণ আর মন্দন। ঠিক আছে, ত্বরণ বলছে কোনো গতিশীল বস্তুর যদি তার বেগ বৃদ্ধি হয়, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তাহলে 1 সেকেন্ডে তার যতটা বেগ বাড়লো তাকে বলা হচ্ছে ত্বরণ। 1 সেকেন্ডে কতটা বেগ বাড়লো তাকে বলা হচ্ছে ত্বরণ। এই ত্বরণ থেকে না ক্লাস 12 11 এর বইয়ে হচ্ছে লিফটের প্রতিক্রিয়া কিছু কোশ্চিন আসে, ঠিক আছে, ওটা পরে বলবো। আপাতত আমরা ক্লাস 9 আর 10 এর পড়ছি। কার্তিক চন্দ্র মন্ডলের বইয়ে কি কিছু আছে আমি দেখিনি, একটু দাঁড়াও। নিউটনের গতিসূত্র একটা চ্যাপ্টার আছে পরে, ঠিক আছে, দেখিনি কি আছে 60। এগুলো দেওয়া নেই। আচ্ছা, দেখে নাও যেগুলো বললাম। তাহলে ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, হ্যাঁ, ভেক্টর রাশি। ত্বরণের ইয়ে হচ্ছে মাত্রা হচ্ছে এল টু দি মাত্রা থেকে এখন কোশ্চিন আসে না খুব একটা, ঠিক আছে, ওই ভেক্টরটা খালি মাথায় রাখো, আর এটা দেখলে দেখতে পারো, ঠিক আছে। আর ইয়ে মানে এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, একই জিনিস এই দুটো, হ্যাঁ। মন্দন একদম ত্বরণের উল্টোটা, ঠিক আছে, কি একটা বস্তু যদি ওর বেগ কমতে থাকে তাহলে 1 সেকেন্ডে কতটা বেগ কমলো তাকে বলছে মন্দন। মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। মন্দনও একটা ভেক্টর রাশি, মন্দনের মাত্রাও সেম, ঠিক আছে। এটা জাস্ট বলে দিলাম, এখান থেকে তেমন কিছু অতটা আমি মানে জাস্ট প্রেফার করছি না, কেননা জানি না, একটু পড়ে নেবে যেগুলো বললাম, ঠিক আছে, মন্দন ঋণাত্মক ত্বরণ, তো পড়ে নেবে এগুলো একটু। আচ্ছা, আমি যেগুলো কোশ্চিন পরীক্ষাতে এখনো পর্যন্ত দেখেছি সেগুলো কোশ্চিন একটু ডিসকাস করে যাচ্ছি, হ্যাঁ। 23 নাম্বার পৃষ্ঠা, 23 নাম্বার পৃষ্ঠা, হ্যাঁ, 23 নাম্বার পৃষ্ঠা হচ্ছে নিচের দিকে দেখো তো, বেগ সময় লেখচিত্র থেকে সরণ এবং ত্বরণের ধারণা। ওখানে লেখা আছে বেগ সময় লেখো, সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল বস্তু কণার সরণ নির্দেশ করে। আর সেকেন্ড লাইনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, নিচের 3 নাম্বার লাইনটা, বেগ সময় লেখের নতি কণার ত্বরণ নির্দেশ করে। ত্বরণ এটা একবার কোশ্চিন দেখেছিলাম আমি পরীক্ষাতে, ঠিক আছে। কি হচ্ছে আমরা যদি গ্রাফ আঁকি, গ্রাফ, ঠিক আছে, গ্রাফে কবিদু কি বলছো? এদিকে আমি সময় লিখলাম, সময় অঙ্কন করলাম, ঠিক আছে, এদিকে আমি হচ্ছে বেগ অঙ্কন করলাম, ঠিক আছে। গ্রাফ সম্বন্ধে অত কিছু জানতে হবে না, ডিটেলসে জানার দরকার নাই, খালি মাথায় রাখবে স্লোপ বা নতি। নতি যেটা আছে, ঠিক আছে, এই মানে কতটা টেরা আছে এক কথায় বলতে গেলে, হ্যাঁ। নতিকে ভাগ করা হয় কি করে, একটা আমি আমি এই টি এর উপরে একটা স্ট্রেট লাইন আমি আঁকলাম, ঠিক আছে, যদি আমি নাম দিই ও এ বি, তাহলে নতির মান হচ্ছে এ বি বাই ও বি, ঠিক আছে, একে বলা হয় নতি। লম্ব বাই ভূমি, হ্যাঁ, একে বলা হয় নতি। এই নতিটা নির্দেশ করে ত্বরণের মান, এটা দাগ দেবে।
এবার 27 পৃষ্ঠায় আসি। 27 পৃষ্ঠায় বলছে নিউটনের প্রথম গতিসূত্র, ঠিক আছে? নিউটনের 3টে গতিসূত্র আছে, ঠিক আছে দীপঙ্কর? নিউটনের 3টে গতিসূত্র আছে, ঠিক আছে? 3টে গতিসূত্রের মধ্যে প্রথম গতিসূত্র কি বলছে? বলছে যে বাইরে থেকে ক্রিয়ারত যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর সচল বস্তু সমবেগে সরলরেখায় চিরকাল চলতে থাকবে। এখান থেকে যেগুলো কোশ্চিন আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো বলে দিচ্ছি শোনো। প্রথম কথা হচ্ছে নিউটনের গতিসূত্র থেকে কি পাওয়া যায়, কি জানতে পারা যায়? কত পেজ বললেন স্যার? 27 নম্বর পৃষ্ঠা। 27 নম্বর বলবো না, স্যার 27 পেজেই আছে। 27 পেজ আছে তো, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা 27 পেজে, 27 31 পেজে স্যার, নেই। হ্যাঁ, 31 আছে, আমাদের 31 পেজে আছে আচ্ছা ঠিক আছে, নিউটনের 31 পেজে গতিসূত্র। করে নেবে। আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা চাইলে লেখেও নিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষায় যেটা আসে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারা যায়? দুটো জিনিস জানতে পারা যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে, যেটা পরীক্ষাতে আসে সেটাই বলছি। প্রথম কথা হচ্ছে বলের সংজ্ঞা বা বলের ধারণা পাওয়া যায়, লিখে নাও এটা। বলের সংজ্ঞা বা বলের আর দ্বিতীয় ধারণা। মৌলিক ধর্ম। কি বললে? স্যার মৌলিক ধর্ম। আমি বললাম পদার্থের মৌলিক। প্রশ্ন হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারা যায়, ঠিক আছে? উত্তর হচ্ছে প্রথমটা, 1 নাম্বার পয়েন্ট, বলের সংজ্ঞা অথবা বলের কি বলবো, মানে কি টার্মটা বললাম গো একটু আগে গো, ধারণা বলের ধারণা পাওয়া যায়, ঠিক আছে? 2 নাম্বার জাড্ডের ধারণা পাওয়া যায়। হ্যাঁ, জাড্ডোটা কি জিনিস বলছি। তোমরা যদি 27 নম্বর পেজে দেখো যে কি বলা হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকে। তো কি হচ্ছে, আমরা যদি বাইরে থেকে, মানে তাহলে বলের ধারণা কি পাচ্ছি, যে বাইরে থেকে আমরা এমন একটা জিনিস প্রয়োগ করছি যার ফলে স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ স্থির বস্তু গতিশীল হবে আর গতিশীল বস্তু স্থির হবে। তাহলে একে আমরা বলছি বল, এটা বলের সংজ্ঞা বা বলের ধারণা পেলাম। 2 নম্বর কি হচ্ছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, তাহলে বস্তুর এটা ধর্ম, একে আমরা বলি হচ্ছে জাড্য, ঠিক আছে? তো জাড্য, তোমাদের জাড্য থেকে কোশ্চিন আসে প্রচুর। হ্যাঁ, 30 নাম্বার পৃষ্ঠা। স্যার স্যার বলো। জানটোটা স্যার একটু বুঝতে পারলাম না স্যার, একটু ভালো করে বুঝিয়ে দিলেন। বলছি একটু পরে বলছি। 30 নাম্বার পৃষ্ঠায় রোলারের ক্রিয়া আছে। হ্যাঁ, তারপর গুণ দিয়ে নৌকা টানা। তো কি বলে হচ্ছে, রোলারের ক্রিয়া যেটা নিচের লাইন আছে, যে নীল অক্ষরে তোমরা বইয়ে দেখবে যে একটি রোলারকে ঠেলার চেয়ে টানাই সুবিধাজনক, ঠিক আছে? এই লাইনটা দাগ দেবে। একটু জিনিসটা ব্যাখ্যা করে দিচ্ছি, জাটোটা কি আসছে বললেন পরে স্যার? আসছে, হ্যাঁ জাটোটা পরে আসছে। কি হচ্ছে, একটা বস্তু, ঠিক আছে, একে যে আমরা ঠেলবো বা টানবো, এটা মাটি আছে, আমরা তো এইখানটায় দাঁড়িয়ে আছি, তাই না? ঠিক আছে, তো আমরা তো এই দিক বরাবর করবো না, হাত দিয়ে আমরা হয় এদিক বরাবর টানবো, অথবা যদি ঠেলি আমরা এদিক থেকে, তাহলে এই দিক বরাবর ঠেলবো, ঠিক আছে? তো কি হচ্ছে, এই যে আমরা বল তির্যক ভাবে প্রয়োগ করছি, ট্যাড়া ভাবে প্রয়োগ করছি, এই বলটাই যদি বলি, এই বলটা, ঠিক আছে, এটার টানার, আচ্ছা ঠেলার ক্ষেত্রে বলি, ঠেলার ক্ষেত্রে যদি বলি, ঠিক আছে, এই বলটার দুটো অংশ কাজ করছে, একটা অংশ সামনের দিকে নিয়ে যাচ্ছে আর একটা নিচের দিকে কাজ করছে। তাহলে কি হচ্ছে, এই যে নিচের দিকে কাজ করছে মানে কি, ওটা না ভারী করে ফেলছে ওকে, ফলে ঠেলাটা কঠিন হচ্ছে। কিন্তু টানার ক্ষেত্রে কি হচ্ছে, যদি এদিক বরাবর ক্রিয়া করে, তাহলে একটা বল সামনের দিকে নিয়ে যাচ্ছে, একটা বল উপরের দিকে, ঠিক আছে, কাজ করছে। একটা বল সামনের দিকে কাজ করছে, মানে বল বলবো না, বলের অংশ বলবো, মানে আচ্ছা আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো? কারো সমস্যা হলে বলবে। আরেকবার বলুন স্যার, জিনিসটা মানে একটু ইয়ে হয়ে গেল। ঠিক আছে, কি হয় আজগারুল,
তখন আমরা বলের না মেনলি দুটো শ্রেণী বিভাগ হয়, ঠিক আছে? ভূপৃষ্ঠের রেসপেক্টে একটা বস্তু আছে, হ্যাঁ, একটা বস্তু আছে। আমরা যদি এই দিক বরাবর বল প্রয়োগ করি মাটির সঙ্গে সমান্তরাল, আমরা একে বলি হচ্ছে অনুভূমিক, ঠিক আছে আজগারুল? আর যখন এই মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণে হচ্ছে আমরা হচ্ছে প্রয়োগ করি, তখন আমরা একে বলি উলম্ব বল, উলম্ব দিক, হ্যাঁ। তো ধরে রাখো ভার্টিক্যাল আজগারুল এই ট্যারা বরাবর তির্যক ভাবে হচ্ছে বল প্রয়োগ করছে, তাহলে তোর তো তির্যক ভাবে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু যাবে কি? যাবে না, কেন যাবে না? ও প্রবেশ করতে পারবে না তো। হ্যাঁ, নিচে মাটি আছে বলে যাবে না। তো কি হয় হ্যাঁ যদি এইভাবে আমরা ব্যাপারটাকে ভাবি যে বলের উপাংশ মানে দুদিক ভাবে ভাগ করছে, কি এই বলটা না দুটো সাইড কাজ করছে, মানে এই দিকে আসতো বস্তুটা, ঠিক আছে, অর্থাৎ কিছুটা সামনের দিকেও যেত, আবার কিছুটা নিচের দিকেও আসতো। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার, আজগারুল? হুম। তো এক্ষেত্রে কি হচ্ছে যে এই যে নিচের দিকের যে অংশটা আছে না, এটা মাটিতে বাধা পেয়ে কোনো কাজ করতে পারছে না, কাজ করছে কে? সামনের দিকের অংশটা। তাহলে এই যে তির্যক বলটা এর দুটো উপাংশ, একটা লম্ব দিক বরাবর, একটা অনুভূমিক দিক বরাবর। উলম্ব দিকটা না কাজ করছে না, কাজ করছে কোনটা? অনুভূমিক, অনুভূমিকটা। ঠিক আছে। কিন্তু উলম্ব দিকটা কি গন্ডগোল করছে, ও নিচে চাপ প্রয়োগ করে বস্তুটার ওজনটা বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? তুমি যদি একটা হ্যাঁ স্যার, বস্তুকে নিচের দিকে চাপ দাও, ওর তো ভারী হয়ে যাবেই না, হ্যাঁ ঠিক আছে? তাহলে ঠেলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি টানতাম, হুম, যদি আমি টানতাম তির্যক বলই এই দিকে, তাহলে বলটার কোন দুটো অংশ, একটা সামনের দিকে অনুভূমিক দিকে, একটা উলম্ব দিকে। তো এটা তো ওপরের দিকে বলটা ক্রিয়া করছে, আজকে বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তাহলে কি হচ্ছে, ও বস্তুটাকে এই এই উলম্ব দিকের বলটা বস্তুটাকে কি করবে, ভারী না হালকা করবে? হালকা করবে। হালকা করে দিবে। তাহলে ফলে কি হচ্ছে, কোনো বস্তুকে, রোলারকে ঠেলার চেয়ে টানা অনেক সহজ। এমসিকিউ কোশ্চেন কেমন আসবে? হ্যাঁ স্যার, ওটাই কোশ্চেন কিরকম আসবে এখানে হ্যাঁ, বুঝতে পারছি না। নিচের কোন বিবৃতিটি সত্যি? একটি রোলারকে ঠেলা সহজ, একটি রোলারকে টানা সহজ, দুটো একই রকম, ঠিক আছে, বা কিছু বলা যাবে না, ঠেলা সহজ, টানা সহজ, ঠিক আছে, টানা, হ্যাঁ টানা। টানা সহজ। হুম। আচ্ছা, এবার ফিরে আসি জাড্ডে। জাড্ডো নিয়ে কে যেন বলছিল একজন, কে বলছিলে গো? হ্যাঁ স্যার, আমি বলছিলাম স্যার। আলী। কি হচ্ছে আলী, প্রথম ইয়েটা পড়ো তো, নিউটনের গতিসূত্র। হ্যাঁ স্যার, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে। তাহলে কি হচ্ছে, যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে বস্তুর ধর্ম এটাই যে ও স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে, সচল বস্তু সচল থাকবে। তাহলে তার মানে কি, স্থির হ্যাঁ বস্তু স্যার। স্থির থাকতে চাই, সচল বস্তু সচল থাকতে চাই, অর্থাৎ বস্তু যেমন আছে তেমনই থাকতে চাই। এই ধর্মটাকে বলছে হচ্ছে জাড্য। বুঝতে পারলে হ্যাঁ আলী? তাহলে স্থির বস্তু স্থির থাকতে চাই, একে বলে স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই, একে বলে গতিজাড্য। তোমাদের পরীক্ষায় কোশ্চেন কি আসে? তোমাদের পরীক্ষায় এটা কোশ্চেন আসে, 1 নম্বর কোশ্চেন তো বলে দিলাম যে জাড্ডের ধারণা কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, ঠিক আছে, নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্ডের ধারণা পাওয়া যায়। হুম, এটা একটা কোশ্চেন আছে। সেকেন্ড কোশ্চেন যেটা আছে, স্থিতিজাড্য আর গতিজাড্যের উদাহরণগুলো আছে। বইয়ে আছে স্থিতিজাড্যের উদাহরণ? সেটা আছে, কটা আছে? সে অনেকটাই আছে, হুম। দুটো স্থিতিজাড্য উদাহরণ আছে। স্থিতিজাড্য আর গতিজাড্যের উদাহরণগুলো পড়ে নেবে, অবশ্যই পড়ে নেবে, হ্যাঁ। আর বলছি না ওগুলো আমি, ঠিক আছে। নেক্সট আসছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কি বলছে, বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের প্রয়োগ সেদিকে ঘটে।
প্রথম কথা হচ্ছে এখান থেকে আমরা জানতে পারি একটা সূত্র F সমান ma। F মানে হচ্ছে বল, m মানে হচ্ছে ভর, a মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ সম্বন্ধে একটু আগেই পড়লাম। ত্বরণ কাকে বলে গো, কেউ বলবে? একটু আগে পড়লাম না ত্বরণ সম্বন্ধে। ক্রমবর্ধমান বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কি? হ্যাঁ স্যার ক্রমবর্ধমান বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। হারকে, হ্যাঁ, বেগের হারকে, মানে 1 সেকেন্ডে কতটা বেগ বেগ বাড়লো বৃদ্ধি হবে। তাকে বলছে ত্বরণ। হ্যাঁ, 1 সেকেন্ডে কতটা বেগ বাড়লো। তো এটা হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে এই যে বল যে আছে, বলের পরিমাপটা পাচ্ছি। বল সমান কি? ভর গুণ ত্বরণ। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি পাওয়া যায়? এই যে দ্বিতীয় সূত্র থেকে জানা যায়, দেওয়া আছে দেখো, বলের পরিমাপ জাড্য বা জড়তার পরিমাপ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি লাইন বলতে ভুলে গেছি, জাড্য বা জড়তা কিসের উপর নির্ভর করে? ঠিক আছে। হ্যালো সুদর্শন দা, হ্যাঁ বল, বল সুশান্ত। হ্যাঁ বলছি যে এটা এই ক্লাসটা একটু রেকর্ডিং দিবা? হ্যাঁ হচ্ছে রেকর্ডিং হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা হয়, লাইনটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তোমরা একটা লাইন লিখে নাও তো। ঠিক। বস্তুর ভর হচ্ছে জাড্যের পরিমাপ, মানে যে বস্তুর ভর বেশি তার জাড্য বেশি, যে বস্তুর ভর কম তার জাড্য কম। হ্যাঁ, লিখে নাও। বস্তুর জাড্যের পরিমাপ হলো বস্তুর ভর, বা এইভাবে কোশ্চেনটা আসতে পারে, বস্তুর জাড্য নিচের কোন জিনিসটির উপরে নির্ভর করে? ঠিক আছে, কি বলবো আমরা? ভরের উপরে নির্ভর করে। ভর বেশি হলে জাড্য বেশি হবে, ভর কম হলে জাড্য কম হবে, তাই তো? একদম একদম একদম। আচ্ছা ঠিক আছে। বলের একক দাগ দিয়ে দেবে, হ্যাঁ, নিউটন আর ডাইন। এসআই পদ্ধতিতে নিউটন আর সিজিএস পদ্ধতিতে ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। পরীক্ষায় দেখিনি এই মানটা, ঠিক আছে, আমি দেখিনি, হয়তো এসে থাকতে পারে, কিন্তু ওই খালি এককটা আগে আসতো, ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি অতটা আসে না তো, মানে এগুলো ক্লাসিক্যাল থিওরি থেকে আসে না, কোশ্চিন বেশি আসে সায়েন্স ইন ডেইলি লাইফ থেকে। তো আমি যেগুলো মার্ক করে দিচ্ছি বিশেষ ইম্পর্টেন্ট বলে সেগুলো কিন্তু করবো, যে জাড্ডের গুলো, ওই জাড্ডের গুলো খুব আসে পরীক্ষাতে। যেহেতু দৈনন্দিন জীবনে আছে ওটা। নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা সবাই ছোট্টবেলা থেকে পড়ে এসেছি, তাই না? বাকি দুটো মনে না থাকলেও এই 3 নাম্বারটা আমরা সবাই জানি, বারবার বলি। হ্যাঁ, বারবার গল্পের ছলে বলিও বন্ধুদের, ঠিক আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখান থেকে না এক্সাম্পল আসবে তোমাদের, ঠিক আছে। এক্সাম্পলটা কি বলে দিচ্ছি। 35 নাম্বার কয়েকটি উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। উদাহরণটা ওটাই বেশি আসবে। চুম্বক এ আর বি কিছুটা দূরে রয়েছে, যে একজনকে ঠেলবো অন্যজন সরে যাবে, এটা হবে। সূর্যের চারিদিকে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরে চলেছে, এটা হবে। তারপর আমরা যখন মাটির উপরে পা দিয়ে হাঁটি, মাটিকে পা দিয়ে ধাক্কা দিই, তার ফলে কি হয়? মাটি আমাদের ধাক্কা দেয়, আমরা উড়ে যাই, চলে যাই। রকেট বা জেট প্লেনের যেটা হচ্ছে তোমার কি বলে উড়ছে, সেটা কি জন্য উড়ছে? নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য, ঠিক আছে। আচ্ছা, নিউটনের একটা লাইন লিখে নাও, হ্যাঁ, এখানে বোধহয় আছে কি নাই দেখিনি। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি জানতে পারি। পরে বোধহয় হবে, হ্যাঁ, মেবি। স্যার একবার বলেন। 38 নাম্বার পৃষ্ঠায় আছে রৈখিক ভরবেগ, হ্যাঁ, রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি, হ্যাঁ, নিউটনের তৃতীয় গতিসূত্রে ক্রিয়া করে। স্যার কত পাতায়? 35 পাতায় আছে। কত পাতায় আছে আমি জানি না, তোমরা লিখে নাও। হুম।
নিউটন তৃতীয় গতি সূত্র থেকে আমরা রৈখিক ভরবেগ সংরক্ষণ নিতে জানতে পারি। না সেকেন্ড হবে থার্ড হবে, থামো তো একটু দেখে নি আর একবার। না এটা তৃতীয় গতি সূত্র থেকেই হবে। তৃতীয় থেকেই হবে এটা। স্যার এক জায়গায় লেখা আছে রৈখিক ভরবেগের ধারণা ব্যবহার করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় না তৃতীয়? ও রৈখিক ভরবেগের ধারণা। দ্বিতীয় বলেছে। ধারণা? হ্যাঁ আমি ধারণার কথা বলছি না। হ্যাঁ, হ্যাঁ রৈখিক ভরবেগের ধারণা ব্যবহার করে না না আমি ওই ধারণার কথা বলছি নিউটনের না, দ্বিতীয় আমি গতিসূত্র। আমি বলছি রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি। সংরক্ষণ শব্দটা আছে, হ্যাঁ ওটা একদমই আলাদা একটা জিনিস, বুঝতে পারলে? স্যার 40 পেজের নিচে আছে স্যার। 40 পেজের নিচে আছে? হ্যাঁ স্যার, বোল্ড করে আছে ওই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ। 41 পেজের নিচে আছে। এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে। নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র। পরীক্ষাতে খুব আসে, শুনবে ঠিক আছে। একটা বন্দুক থেকে গুলি ছুটলো, একটা বোমা বাস্ট হয়ে গেল, এই তো আছে চলমান রকেট, হোস পাইপের মধ্যে দিয়ে জল, ঠিক আছে ছুটছে। জিনিসটা কি? রৈখিক ভরবেগ আগে শুনে নিই আমরা, ঠিক আছে। ভরবেগ মানে হচ্ছে ভর গুণ বেগ। ভর হচ্ছে একটা স্কেলার রাশি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। স্কেলারের সাথে ভেক্টর গুণ হলে সবসময় ভেক্টর হয়, হ্যাঁ। ভেক্টরের সাথে ভেক্টর গুণ হলে স্কেলারও হতে পারে ভেক্টরও হতে পারে, কিন্তু স্কেলারের সাথে ভেক্টর গুণ হলে সবসময় ভেক্টর হয়। তাহলে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মাত্রা হচ্ছে ভরের মাত্রা m, বেগের মাত্রা l(t⁻⁻1). তাহলে ভরবেগের মাত্রা এটা হয়ে গেল। এর একক এসআই পদ্ধতি বলছি আমরা। m মানে ভর, তাই না, কেজি, এল মানে মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড বা (10⁻⁻1) দিয়েও হয়। তো কি হচ্ছে পরীক্ষাতে কেমন কোশ্চিন আসে এখান থেকে আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে তো একটা ভেক্টর রাশি হলো, এটা এক্সাম্পল। এমনি আসে পরীক্ষাতে যে একটা বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, এই ঘটনাটিতে নিচের কোনটি রাশির মান অপরিবর্তিত থাকলো? রৈখিক ভরবেগ, ভর, বেগ, বল, ঠিক আছে। মাথায় রাখবে রৈখিক ভরবেগ নীতিটা কি, এই যে দেখে নাও আগে। বলছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কোনো বস্তু সংস্থা কাকে বলি আমরা? একসাথে যদি একাধিক বস্তু থাকে তাকে আমরা বস্তু সংস্থা বলি, ঠিক আছে। বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে, মোট রৈখিক ভরবেগ। যেমন বন্দুকের গুলিরই কথা বলছি, বন্দুক আছে, বন্দুকের ভেতরে গুলি আছে, একটা বস্তু সংস্থা হলো। বন্দুকের পেছনে একটা কি থাকে? তার থাকে, গুলিটাকে মারে, গুলিটা প্রচন্ড স্পিডে সামনে যায়। শোভন, তার সাথে কিছু হয়, গুলিটা যখন সামনে যায় ধাক্কা হয় স্যার পেছন থেকে। পেছন দিকে ধাক্কা পিছনে হয়, হ্যাঁ। ক্লিয়ার তাহলে কি হচ্ছে একটা পিছনে বেগ ধাক্কা হচ্ছে হয়ে সামনের যাবে। দিকে, একটা বেগ হচ্ছে পিছনের দিকে। যখন এটা তো আর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, বন্দুকের ভেতর থেকে বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। তো কি হচ্ছে তোমার গিয়ে যে কি বলে হচ্ছে ওই তো কি হলো, বন্দুকের গুলির ভরবেগ হলো সামনের দিকে আর বন্দুকের ভরবেগ হলো পেছনের দিকে, তাহলে প্লাস মাইনাস হয়ে গেল, ঠিক আছে। প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে গেল, প্রথমেও জিরো ছিল পরেও জিরো হয়ে গেল। একাধিক বস্তুর মধ্যে ধাক্কা লাগছে, দুটো হচ্ছে পাথরের টুকরোর মধ্যে ধাক্কা লাগলো বা দুটো মানুষের মধ্যে ধাক্কা লাগলো, ঠিক আছে। ধাক্কা লাগার ফলে দুজন দুদিকে ছিটকে পড়লো, এখানে কি, এখানে কোন রাশিটা হচ্ছে মান অপরিবর্তিত আছে, কি বলবো আজকারুল? রৈখিক ভরবেগ। ব্যাস মাথায় রাখবে এটা, হ্যাঁ। এই ধরনের ক্ষেত্রে বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি। আচ্ছা, বল ও গতি আমাদের মোটামুটি হয়ে গেল এখান থেকে। তারপর আসছি আমরা এবার একটু চ্যাপ্টার জাম্প করছি, হ্যাঁ। চ্যাপ্টার জাম্প করে আমরা যাব কার্যক্ষমতা শক্তি।
কত নম্বর পৃষ্ঠা আছে গো? শক্তির ক্রিয়া কার্যক্ষমতা শক্তি 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর চ্যাপ্টার, পৃষ্ঠা নাম্বার 135। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 135, কার্য ক্ষমতা শক্তি। ঠিক আছে, তার আগে গুলো করা দরকার নেই না নাকি? হ্যাঁ বলছি তার সে আগে গুলো করা দরকার নেই না? শোভন, আমি যেগুলো বললাম না সেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দেখি। হ্যাঁ, এর বাইরে তো দেখি না খুব একটা, বুঝলে? আচ্ছা। আচ্ছা, আমরা কার্তিক চন্দ্র মন্ডলের বইয়ে B62 একটু নিউটনের গতিসূত্রটা দেখে নি তো কি বলছে। স্যার আইজাক নিউটন প্রথম গতিসূত্রগুলি লিপিবদ্ধ করেন তার গ্রন্থ প্রিন্সিপিয়াতে। হ্যাঁ, নিউটনের বইয়ের নামগুলো একটু মাথায় রাখবে তো, এগুলো কিন্তু জিগের কোশ্চেন। জানা আছে শোভন? না স্যার, আমার তো জেনে হয়তো পড়েছিলাম, হ্যাঁ, এই এগুলো মুহূর্তে লিস্ট মনোনীত বানাতে হবে হয়েছিল। বিভিন্ন সায়েন্টিস্টদের লিখিত বইয়ের নাম, নিউটনের, ডারউইনের, ঠিক আছে, আইনস্টাইনের, বিখ্যাত বইগুলোর নাম হচ্ছে ইয়ে করতে হবে। তারপর তোমার এগুলো হচ্ছে জিকে একটু আছে তো। ওই কি বলে এপিজে আব্দুল কালামের। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই সব বিখ্যাত বিজ্ঞানী যারা আছে, তোমার ওপেনহাইমার নাম শুনেছো? রবার্ট ওপেনহাইমার। না স্যার। অ্যাটম বোম আবিষ্কার করেছিলেন যিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুলেখা। তার লেখা বইয়ের নাম কি গো, জানা আছে? না স্যার, নামটা জানি না। একটু দেখবে সার্চ করে, আমি বলছি না এখন, ঠিক আছে? হয়তো আমারও মনে নেই, এটাও হতে পারে। ওকে স্যার, গুগলে পেয়ে যাবো তো। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিসে দেখবে বলো তো? এগুলো না কোনো ওই নাম ধরে ধরে দেখতে হবে না, ঠিক আছে? এমনি কোশ্চেন লিখবে, জিকে কোশ্চেন অন সায়েন্টিস্ট অ্যান্ড দেয়ার বুকস, ঠিক আছে? বুঝতে পারলে? এপিজে আব্দুল কালামের বইয়ের নাম কি গো? উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার। ডারউইনের বইয়ের নাম জানো? অটোবায়োগ্রাফি ওটা। ডারউইনের হচ্ছে স্যার অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কার্তিক চন্দ্র মন্ডলের বইয়ে ফিরে আসি। হ্যাঁ, নিউটন 3টি গতিসূত্র আলোচনা করেছিলেন। প্রথমটা ঠিকই আছে, প্রথম গতিসূত্রকে জাড্য সূত্র বলা হয়। নতুন কিছু দেখতে পাচ্ছ? দেখো তো। নিউটনের লাস্ট নিচের লাইনটা দেখো তো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বোঝা যায় হাই জাম্প দেওয়া কোনো খেলোয়াড় সবসময় বালির ওপর বা গদির ওপর অবতরণ করে। এটা কি করে হলো বুঝলাম না। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বোঝা যায় কোনো ক্রিকেট প্লেয়ার কোনো ক্যাচ ধরে হাত সবসময় পেছন থেকে টেনে নেয়। এটা ভুল, এটা তৃতীয় হবে। হ্যাঁ, তৃতীয় হবে। বলের খাত বা খাত বল দ্বিতীয় থেকে আছে, সম্ভবত একটু দেখে নিব, সম্ভবত এটা ভুল আছে। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আছে প্লেয়ার যে ক্যাচ ধরে হাতটা পেছনের দিকে টেনে নেয়। জানা আছে? কারো হ্যাঁ জানা স্যার, আছে? থার্ড লটা জানা আছে, আর ওটার জন্যই এগুলো এক্সাম্পল গুলো ঠিক আছে, সেকেন্ড ল হ্যাঁ, অনুযায়ী কিন্তু মানে এগুলো। না, এটা ভুল আছে আমার মনে হচ্ছে। কার্তিক স্যার চন্দ্র ক্যাচের তো মন্ডলের, থার্ড লই হওয়া উচিত আই থিংক। হ্যাঁ ওটা থার্ড লয়ে আমরা পড়েছিলাম ছোটবেলাতে। কেন? ওই যে ক্রিকেট প্লেয়ার যে বলটা হাতে ধরছে, ও যদি হাতটাকে পেছনে না ধরে, না টেনে নেয়, তাহলে কি হবে? বলটা ওর হাতে পড়ে, হাতও মানে বলটা তো হাতের উপরে বল মানে একটা ফোর্স দিচ্ছে, ঠিক আছে, ক্রিয়া করছে। তো কি হবে? হাতটাও বলটার উপরে পাল্টা প্রতিক্রিয়া করবে, ফলে কি হবে? বলটা হাত থেকে ছিটকে পড়ে যাবে, ক্যাচ মিস হয়ে যাবে। এটা তো থার্ড ল। এই সায়েন্সের কেউ আছো গো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের? স্যার। ইয়ে বলো সুমাইয়া, আমি কি ঠিক বলছি? হ্যাঁ স্যার, থার্ড ল ওয়াইজই হবে এটা। থার্ড লই হবে, ওটা ভুল আছে। হুম হুম।
ঠিক মানে করে দেবে অ্যাকচুয়াল ওটা, দুটোই ঠিক করে দেবে। সাধারণত এরমই হয় আর কি, মনে তো তাই হচ্ছে। এখন সেকেন্ড ল ওয়াইজ তো আমি ওটা আমি ভরার ছোটবেলায় থার্ড লই দেখতে- করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, থার্ড লাই হবে। স্যার এটা থার্ড লই হবে। হুম, যেখানে কিছু কিছু নতুন জিনিস আছে সেগুলো এখন ইয়ে করবো না, ঠিক আছে? হুম, বলছি না, জাস্ট বইটাই অনেক ভাষা, এটা সাপোর্টিং হিসাবে ঠিক আছে। স্যার এটা কোন বই থেকে, মানে আমি একটু কার্তিক লেটে জয়েন চন্দ্র করেছি। মন্ডলের বই থেকে। স্যার কত এডিশন আছে এটা? এই রে জানি না রে, ঠিক আছে, ওটা হচ্ছে দেখতে হবে কত এডিশন আছে। কার্তিক চন্দ্র মন্ডল মানে জেনারেল সায়েন্সের। জেনারেল সায়েন্সের বইটার ছবি তো গ্রুপে দিয়েছিলাম আজগারুল। ও হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, মনে নেই আর। তেমন কিছু না, একটু ভুলও আছে বইটাতে। হুম, ঠিক আছে। হুম, আমরা এবার কার্যক্ষমতা শক্তিতে ঢুকি, এটা পড়ি আজকে ছেড়ে দেবো। আর তোমাদের জন্য একটা টাস্ক থাকবে, জীবন বিজ্ঞান বোঝানোর কিছু নেই, ঠিক আছে? তোমরা জীবন বিজ্ঞানের, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার কি আছে ক্লাস 9 এর জানা আছে? বই আছে জীবন বিজ্ঞানের? সালোক সংশ্লেষ স্যার। নতুন বইয়ের গো, ক্লাস একক বা 9 এর। কিছু একটা হবে। ক্লাস 9 এর নতুন বইয়ের কি আছে? স্যার জীবন বৈচিত্র্য। হ্যাঁ, জীবন ও বৈচিত্র্য। ওখানে কি হচ্ছে, উদ্ভিদ জগতের শ্রেণী বিভাগ আছে, প্রাণী জগতের শ্রেণী বিভাগ আছে, ঠিক আছে? ওটার এক্সাম্পল গুলো পড়বে, শুধুমাত্র উদাহরণগুলো। আর একটা প্রথমে আছে, কি সেটা? সেটা হচ্ছে বিভিন্ন, ঠিক আছে, ইয়ের নাম, বিভিন্ন স্টাডির নাম, বিভিন্ন শাখার নাম জীবন বিজ্ঞানের। আর কিছু কিছু আছে তাদের ফাদারের নাম। দেখেছো বইটা? স্যার জীবন বিজ্ঞান কোন রাইটার ফলো করলে ভালো? ছাত্রা, ছায়া, প্রান্তিক। তোমরা না আসলে একটু, মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে কি, যে বাংলা নেটে যত বাংলা মেটেরিয়াল পাওয়া যায় না, তাদের কোয়ালিটি নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড হতে পারি না, ঠিক আছে? তোমরা যদি ইংলিশটা একটু ফলো করতে, আমি তাহলে অনেক মেটেরিয়াল দিতে পারতাম। বাংলা করার টাইম নেই গো আমার, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইংলিশ বইয়ের নাম বলেন। হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার, ইংলিশ ফলো করলে কোন বই করা যায়? স্যার বলো। বলছিলাম যে স্যার আমরা বাংলাটা যেমন পড়ছি তেমন পড়ে নেব, আপনি ইংলিশ ম্যাটেরিয়াল দিয়ে দেবেন, আমরা কনভার্ট করে নেব। হ্যাঁ, ওটা এমন কিছু কঠিন হবে না, ঠিক আছে? মানে আমি হ্যাঁ ওটা বলতে কঠিন চাইছি, হবে না। মানে কি হচ্ছে, ইংলিশ কন্টেন্ট না প্রচুর থাকে, তো পাওয়া যায়, অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি। আর বাংলাদেশের কি হচ্ছে, মানে সরি, বাংলার কি হচ্ছে, মানে পশ্চিমবঙ্গের মেটেরিয়াল কম, বাংলাদেশের মেটেরিয়াল বেশি, সেগুলো আমাদের কাজে লাগে না একটা খুব, বুঝলে তো আজগারুল? হ্যাঁ স্যার, তা আপনার কাছে কি ম্যাটেরিয়াল তৈরি করা আছে? সে আমি বললে আমি খুঁজে দেবো, আমি জানি কোনটা কোনটা পড়তে হবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। প্লাস আমার কাছে কিছু স্যার বই আছে। বলছি যে কি, হুম। স্যার বলছি যে কি আমার কাছে ওই ফাদার অফ বায়োলজি, ফাদার অফ জুলজি, বটানি, তারপর অনেক কিছু আছে। আমি কি ওটা গ্রুপে সেন্ড করে হ্যাঁ, দেবো? দাও আমার তো, দাও কাছে তো, আছে দাও তো, ওগুলো। দাও তো, দাও তো, দুটো জিনিস দাও এখন শুধু, না, তুমি মানে আমার, হ্যাঁ নিতু, হ্যাঁ আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। দুটো জিনিস বলছি লিস্টে, ঠিক আছে, জীবন বিজ্ঞান থেকে। সেটা হচ্ছে হ্যাঁ আম, আম, ব্রা- ইয়ে কি বলো, ব্রাঞ্চ অফ ডিফারেন্ট স্টাডিজ, ঠিক আছে? হ্যাঁ মানে হ্যাঁ, আমার কাছে আছে ওগুলো। আমার বায়োলজি বই, আমি 11-12 এর বইয়ে আছে। হ্যাঁ, 11-12 এর বইয়ে বোধহয় ডিটেলস থাকতে পারে। আর স্যার ফার্স্টের দিকে লাইন টু লাইন সব দেওয়া থাকে তো। আহ, তোমাদের কারো কাছে যদি ইয়ার বুক থাকে কোনো, মনোরমা বা দেবেন দত্তা, ঠিক আছে, সেই বইটাতে ভালো করে আরো পাবে। কারো কাছে আছে? সময় আসবে, হ্যাঁ। কারো কাছে নেই না? আচ্ছা ঠিক আছে, আমি স্যার দেখছি। ইংলিশে স্যার ইংলিশের কোনো সায়েন্সের বুক ফলো করলে কি করে? আরেকবার বলো, কি বললে? কোন কি বললে? স্যার, আরেক আপনি বললেন যে ইংলিশে ম্যাটেরিয়াল হলে ভালো হয়, তাহলে স্যার যদি ইংলিশ কোনো বুক ফলো করি তাহলে কোন বই ফলো করলে ভালো রুসেন্টের হবে? জেনারেল সায়েন্স, অথবা হচ্ছে ইয়ে আরিহন্তের ম্যাকবুক। আমার আরিহন্তের ম্যাকবুকটা বেশি ভালো লেগেছে। হুম, ম্যাকবুক আমার স্যার আরিহান্তের নেই, তবে কি যেন আছে, আমি বলবো স্যার আপনাকে। ম্যাকবুক তো আরিহন্তেরই ওটা। ম্যাকবুকের জেনারেল সায়েন্সটা কিন্তু ভালো স্যার। হ্যাঁ না না, মানে আরিহন্তের পাবলিক, মানে মানে ওই পাবলিকেশনটারই ম্যাকবুক, মানে বইটার নাম।
অন্য পাবলিকেশনের হবে কি জানি। হুম। লুসেন্টের আমার জেনারেল কাছে সায়েন্স হবে। ম্যাকবুক আছে। লুসেন্টের জেনারেল সায়েন্সটা হুম হুম না স্যার? ওটাও ভালো। লুসেন্টের জিকের বই কিন্তু একটা ইয়ে পাওয়া যায়, সব মিলিয়ে পাওয়া যায়, ওটা খুব পপুলার কম্পিটিটিভ এক্সাম যার পরে তাদের জন্য। ঠিক আছে, খুব পাতলা হ্যাঁ, ছোট্ট হ্যাঁ, বই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমি ওই বইটার কথা বলছি না, বুঝলে, আমি বলছি একটা আলাদা জেনারেল সায়েন্সই পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, পাওয়া যায় একটা আলাদা। আচ্ছা আমরা এবার ঢুকি 5 নাম্বার চ্যাপ্টার, স্যার যেটা আমার কাছে ওটা আছে, লুসেন্টের ওই বইটা আছে আমার কাছে মনে হয়। কোনটা, জিকের বইটা না তোমার হচ্ছে ইয়ের জেনারেল জিকের সায়েন্সের? বই মনে হয় আমার কাছে আছে, আমি একবার চেক করলে হয়। আমি ওই আমি এর পরের দিন আপনাকে গোলাপি জানাবো। রঙের পেজ আছে ভেতরে, দেখেছো? গোলাপি রঙের, গোলাপি ঠিক না কি কালার অমনি একটা আছে। একটা হালকা হলুদ হলুদ কালারের উপরে কভারটা। হ্যাঁ, মনে পড়ছে না, আমার কভার তো মাঝে মধ্যে চেঞ্জ হতেই থাকে না আসলে, নিতু আমি না এটা অনেকদিন আগে দেখেছি, আমি যখন জিকে চর্চা করতাম অনেক বছর ঠিক আগে। আছে, আমি গ্রুপে পিকচার তুলে সেন্ড করে দেবো যদি না হয় তো। সেটা নয়, কিন্তু না ওটা তোমরা হ্যান্ডেল করতে পারবে না, যে যখন যাদের ইংলিশে অভ্যাস নেই না, ঠিক আছে, তারা নতুন করে করতে চেও না। খালি আমি না বলবো স্যার, তোমার, চাপ হয়ে যাবে প্রচুর। হ্যাঁ আমি ওটাই বলছি, শ্যামল স্যার তো তোমাদের দারুণ দারুণ মেটেরিয়াল দিচ্ছে, ঠিক আছে, আমি তো দেখি গ্রুপে, হ্যাঁ। তো কি বলে হচ্ছে, আমি কেন বলছি আজগারুল, বুঝলে, আমি যে মেটেরিয়ালটা দেবো সেটা খুব সহজ ইংলিশের হবে, খুব সহজ ইংলিশের, হ্যাঁ, কঠিন ইংলিশের হবে না, বুঝলে। তো আপনি দিয়ে দিবেন স্যার, গ্রুপে আপনি দিয়ে দিবেন, শ্যামল স্যার যেমন গ্রুপে ভালো দিয়েছেন। হবে স্যার, ইংলিশে দিলেই ভালো হবে। মানে কমন ইংলিশ থাকলে তো কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা একটু রিডিং করবে, এগুলো ডিকশনারি তো আছে মুখস্থ তো? করতে হয় না। হ্যাঁ। জিকে আচ্ছা। পড়ার নিয়ম জানা আছে তো? হ্যাঁ স্যার, রিডিং করতে হবে বারে বারে। হ্যাঁ, জিকে মুখস্থ করলে কিন্তু বোকামি করবে, পারবে না কিন্তু অত জিকে মানে ধরে রাখতে। এই গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেল। আচ্ছা, কার্যক্ষমতা শক্তিতে দেখে নি তো কি কি আছে একটু। ছোট্ট চ্যাপ্টার আছে আমাদের, হ্যাঁ, ছোট্ট একদমই চ্যাপ্টার। ওকে, আমি বলে দিচ্ছি কি কি। প্রথম কথা, কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, দাগ দেবে। যদি বস্তুর সরণ শূন্য হয়, মানে কার্য সমান কি, বল গুণিত সরণ, কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, তার সরণ হলো, তাহলে সরণকে বল দিয়ে গুণ করলে, ঠিক আছে, কার্য হয়। কার্য এমন একটা রাশি, আমরা এখানে ভেক্টর আর ভেক্টরকে গুণ করি, বলও ভেক্টর, সরণও ভেক্টর, কিন্তু কার্য হচ্ছে স্কেলার। স্কেলার। তো যাকে কার্যের এককটা হচ্ছে জুল, করে দেবে একটু। জুল আর আর্গের মধ্যে সম্পর্ক আসে না এগুলো পরীক্ষাতে। কার্যহীন বলের উদাহরণ 136 পৃষ্ঠার নিচের দিকে দাগ দেবে। কার্যহীন বল কাকে বলছে, বলছে কোনো বল, বল দুই সময় কার্য করে না, এক সরণ যদি না হয় তাহলে কার্য করে না, আর এক কি হয়, বল যেদিকে প্রয়োগ হচ্ছে, ধরে রাখো বল এদিকে প্রয়োগ করছে একটা বস্তুর উপরে, সরণ তার সাথে লম্বভাবে হচ্ছে, যেদিকে বল প্রয়োগ করছি সরণ তার সাথে লম্বভাবে হচ্ছে, এই ক্ষেত্রে কোনো কার্য হয় না, একে কার্যহীন বল বলে। উদাহরণটা দেখে নাও তো, কটা উদাহরণ আছে বইয়ে গো? স্যার বৃত্তাকার পথেও কার্য শূন্য হবে না? বৃত্তাকার পথেও কার্য শূন্য হবে। একটি হাতে সুটকেস নিয়ে, হাতে সুটকেস ঝুলিয়ে, হাতে সুটকেস যদি নিয়ে জানলে, ঠিক আছে। হাতে ওটাও আছে, আর হাতে সুটকেস। এটা হাতে সুটকেসটা পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, অথবা পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন, ঠিক আছে, এটা হচ্ছে কার্যহীন বলের উদাহরণ। হ্যাঁ, এটা সার্কুলার পথে হচ্ছে ওই জন্য। বৃত্তাকার পথে হচ্ছে। সময় তোমার কোন সাবজেক্ট? আমার স্যার ম্যাথ। ম্যাথ, ঠিক আছে। ক্ষমতা থেকে যেটা সব থেকে বেশি আসে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর অশ্ব ক্ষমতা, ঠিক আছে, হর্স পাওয়ার, ঠিক আছে, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। আর কিছু আছে না। শক্তি, শক্তি হচ্ছে স্থিতি শক্তি আর গতি শক্তি, ঠিক আছে, স্থিতি শক্তি আর গতি শক্তির উদাহরণ আছে, বইয়ে আছে উদাহরণ, দেখো তো তোমরা একটু। রাখো। স্থিতি শক্তি, গতি শক্তি, আর একটা কি শক্তি আছে, স্থিতিস্থাপক শক্তি বোধহয়, নাকি? ও অভিকর স্থিতি শক্তি।
আর এই স্থিতিস্থাপক শক্তি, স্থিতিস্থাপক শক্তি আছে। স্থিতিস্থাপকের দুটো ভাগ আছে, সে দুটো ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ, স্থিতি শক্তি দুই প্রকার, অভিকর্ষীয় অভিকর্ষজ স্থিতিশক্তি। স্যার দুই প্রকার আছে, স্থিতি শক্তি, গতি শক্তি। না আচ্ছা, ওটা ভাগ আছে, তারপরে আছে স্থিতিশক্তি, দুটো ভাগ আছে আবার। আচ্ছা একটু বলে দিচ্ছি, জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। কি হচ্ছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তির এগুলো ভাগ, স্থিতি শক্তি আর গতি শক্তি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে, শক্তির তো অনেকগুলো রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কি সেটা, যেখানে হচ্ছে আমরা মানে যান্ত্রিক শক্তির সংজ্ঞা কি বলবো, সংজ্ঞাটা একদমই সাধারণ সংজ্ঞা, আমরা সংজ্ঞাতে পরে আসছি, আমরা আগে যান্ত্রিক শক্তির ভাগে যাচ্ছি। যান্ত্রিক শক্তি কাকে, যান্ত্রিক শক্তির দুটো ভাগ, একটা হচ্ছে স্থির শক্তি, একটা হচ্ছে গতি শক্তি। স্থির শক্তি কাকে বলে, কোনো বস্তুর অবস্থান অথবা আকৃতি, ঠিক আছে, পরিবর্তন করলে, কোনো বস্তুর অবস্থান বা আকৃতি পরিবর্তন করলে, ঠিক আছে, তার মধ্যে যে কার্য করার ক্ষমতা সামর্থ্য জন্মায় তাকে আমরা বলছি হচ্ছে স্থিতি শক্তি। যেমন যেমন হচ্ছে আমরা কি বলবো, যে ওই যে ছোটবেলায় আমরা করতাম টিপটাপ কলমে, তোমরা করেছো জানি না, আমরা খুব করেছি, হ্যাঁ, টিপটাপ কলমে স্প্রিং থাকতো, রিফিল ভরে দিয়ে, ঠিক আছে, ছেড়ে দিতাম, রিফিলটা ছিটকে বেরিয়ে যেত। কি হচ্ছে, স্প্রিং এর আমরা আকার পরিবর্তন করছি, চেপে দিচ্ছি ওকে, ওর মধ্যে কি হলো, কাজ করার ক্ষমতা সামর্থ্য জন্মালো, কি ও রিফিলটাকে ফেলে দিচ্ছে। বাটুল, বাটুল তো দেখেছো সবাই, রাবারের বাটুল থাকছে, টেনে ধরছি বাটুলকে, পাথর ছিটকে বেরিয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, যখন হচ্ছে আমরা কোনো বস্তুর আকার পরিবর্তন করি, তার ফলে যে শক্তি জন্মায় ওর মধ্যে, তাকে বলে হচ্ছে স্থিতিস্থাপক শক্তি। যখন অবস্থান পরিবর্তন করি, মানে মাটি থেকে উপরে নিয়ে গেলাম, উপর থেকে ছেড়ে দিলাম একটা ইট, একতলার উপর থেকে ছেড়ে দিলাম, নিচে কাঁচ ছিল, কাঁচ কি হবে, ভেঙে যাবে। কাঁচ ভাঙলো কে, ইটটা। যদি ইটটা কাঁচের উপরে একটা মোটা কাঁচ থাকতো আর কাঁচের উপরে রেখে দিতাম, তাহলে ভাঙতো না। ওপর থেকে ছাড়লাম বলে ভাঙলো, কি হলো, ওর অবস্থানের পরিবর্তন করলাম, ঠিক আছে। এখান থেকে যেগুলো কোশ্চিন আসে, এক্সাম্পল গুলো বলে দিলাম, পড়ে নেবে। অভিকর্ষীয় স্থিতি শক্তির পরিমাপ mgh, m মানে হচ্ছে ভর, g মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর h হচ্ছে উচ্চতা। এই h টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অভিকর্ষীয় স্থিতি শক্তির পরিমাপ কার উপরে নির্ভর করে, h হচ্ছে উচ্চতা, উচ্চতার উপরে নির্ভর করে। শক্তি হচ্ছে আর কার্য হচ্ছে ভাই ভাই, শক্তি হচ্ছে স্কেলার রাশি, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, হ্যাঁ। আর কি আছে, আর তেমন কিছু নাই, হয়ে গেল। এমজিএইচটা কেন করলেন, ওটা এমজিএইচটা কি, ওটা কি সূত্র অভিকর্ষীয় শক্তির পরিমাপের? পরিমাপের সূত্র, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে কোশ্চিন যেটা আসবে, ঠিক আছে, অভিকর্ষীয় স্থিতি শক্তি কিসের উপরে নির্ভর করে, ভরের উপরে, অভিকর্ষ ত্বরণের উপরে, আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, উচ্চতার উপরে। আচ্ছা, একটা পতনশীল বস্তুতে কোন, লাস্ট কোশ্চিন আমাদের, একটা পতনশীল বস্তুতে কোন রাশিটির মান স্থির থাকে, আমরা বলবো হচ্ছে যান্ত্রিক শক্তির মান। এগুলো খুব বেসিক লেভেলের কোশ্চিন, এগুলো আগে আসতো, এখন না আসে না। তবে যেগুলো যেগুলো আমি বলেছি খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু সত্যি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা এখন আসল চ্যাপ্টার মোটামুটি এটা প্রিভিয়াস করে যাচ্ছি, যে আসল চ্যাপ্টারে ঢুকবো, খুব তাড়াতাড়ি ঢুকে পড়বো আসল চ্যাপ্টারে। ক্লাস 9-এর বই শেষ করতে আর 2 দিন লাগবে। বলেছিলাম না যে সায়েন্সের চাপ নেওয়ার কিছু নাই তোমাদের, সায়েন্স শেষ করতে বেশি দিন টাইম লাগবে না, ঠিক আছে, বলেছিলাম তোমাদের। হ্যাঁ স্যার। ক্লাস 9-এর তো মোটামুটি হয়ে গেল, 30% তো হয়ে গেল পড়ানো, নাকি? এরপর তারপরে তো কিছুই নাই, তারপর শব্দটা একটু বড় আছে, শব্দর জিকে একদিন করে দিব, তারপর ঢুকবো কেমিস্ট্রিতে ক্লাস 9 থেকে। পদার্থের গঠন ধর্ম, পরমাণুর গঠন, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, আর 2 দিন লাগবে, 2 থেকে 3 দিন লাগবে ক্লাস 9-এর বই শেষ করতে। তোমরা শুধু শুধু ঘাবড়াচ্ছিলে। আজকাল ঠিক আছে, বলেছিলাম না? হ্যাঁ স্যার বলেছিলেন। কি বলেছিলাম?